আপনি কি এখনো ছাত্র, মানে আপনি মানে পড়াশোনার সঙ্গে আছেন কিনা? আচ্ছা, এটি আমি একদম পরিষ্কার করছি। এর আগেও আপনি এই হ্যাঁ, আপনার কোশ্চেনটি কাছে প্রশ্ন অনেক কমন করে যাচ্ছে, আগেও একই না প্রশ্ন। কমেন্ট করে না, না না, এর আগেও অনেক জি সংগঠনের জি শীর্ষ নেতাদেরকে এটি করেছেন। আমি বাংলাদেশে যে কটি ছাত্র সংগঠন রয়েছে, জি আমি আমারটা বলছি। জি। আমরা কেউ নিয়মিত শিক্ষার্থী নয়। ওকে। মানে নিয়মিত শিক্ষার্থী যে অর্থে বলে থাকে, ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাসরুমে যাওয়া অনার্সের অর্থে আর কি। জি জি যাওয়া, জি। মানে 4 বছর অনার্স, 6 বছর, এবং 1 বছরের মাস্টার্স, আরো 1 বছর, হুম মানে এই 8 বছরের যে নিয়মিত শিক্ষার যে সংজ্ঞা, এই হুম। সংজ্ঞায় বাংলাদেশের কোন ছাত্র সংগঠনের কোন শীর্ষ নেতা না পড়েন না। ভাই, আমি আমি একটা জিনিস আমি শুধু অ্যাড করি, এটা আমি এনসিপির যে আমি একটু জনাব পরে আলম বলি। উনি শেষ সংগঠন। করুক, আমি না, একটু আমি একটু ঠিক বলি। আছে ভাই, সরি আমি সরি, একটু বলি, ঠিক জনাব আমি নাসির, একটু জি বলি। বলেন। হ্যাঁ, এনসিপি ছাত্র সংগঠন ছাড়া, কারণ তারা সদ্য ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে না ঠিক গত আছে, 2 ঠিক বছর আছে, ধরে। তাহলে আপনি বলতেছেন যে আমি আপনি বৃহৎ বলতেছেন এর যে বাইরে এর বাইরে বলতেছেন যে আপনাদের, বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশে, বাংলাদেশের বেশিরভাগ কি এনসিপি ছাত্র সংগঠন ছাড়া আচ্ছা কোন ছাত্র সংগঠনের শীর্ষ কোন নেতা রেগুলার যে স্টুডেন্ট নিয়মিত শিক্ষার্থী যে সংজ্ঞা আমরা বলে থাকি, সেই হ্যাঁ সংজ্ঞায় পড়ে না। ওকে। তবে আমরা যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি এখন জাপানিজ স্টাডির শিক্ষার্থী, এরকম করে বাংলাদেশের অনেক শীর্ষ সংগঠনের শীর্ষ নেতারা যেভাবে শিক্ষার্থী, আমরা ঠিক সেভাবে শিক্ষার্থী। আপনি ডোন্ট টেক ইট পার্সোনালি, আমি জাস্ট জানতে চাইতেছি যে আপনি যদি নিয়মিতভাবে এই ছাত্র দলের সাথে সংশ্লিষ্ট না হতেন তাহলে আপনার পড়ালেখা কবে শেষ হতো? মানে এইটা আপনি 15, 16, 16, 17 সালে। 15-16 সাল, মানে আরো 10 বছর আগে। তো আপনাদের সর্বশেষ কাউন্সিল কবে হয়েছিল? মানে মানে এইটি সর্বশেষ কাউন্সিল কবে হয়েছিল, সামনেরটি কবে? এটি হচ্ছে আমাদের সর্বশেষ কাউন্সিল হয়েছিল 2019 সালে। ভোটের মাধ্যমে কাউন্সিল হয়েছিল। এরপরও আমাদের আরো 3টি কমিটি হয়েছিল, সেগুলো ভোটের মাধ্যমে হয়নি। সেগুলো স্বাভাবিক যে কমিটি প্রকাশ করা হয় সেটির মাধ্যমে হয়েছিল। আমাদের এই কমিটিটি 2024 সালের 1 মার্চ প্রকাশিত হয়েছে, যখন আওয়ামী লীগ সরকার ছিল, অর্থাৎ নির্বাচনের পরবর্তী সময়ে। এখন 2 বছর 3 মাস চলমান আছে, আমাদের মেয়াদ শেষ। যে কোনো সময় আমাদের নতুন কমিটি হবে, তারপরে নতুনরা দায়িত্ব পালন করবে। এবং আপনি যেটি আসলে বলতে চাইছেন সেটি হচ্ছে, গত 17 বছরে আপনি জানেন যে একটি গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা, শক্তিশালী একটি গণতান্ত্রিক না সেটি যাত্রা ঠিকই আছে, বাংলাদেশে নিয়ে সেটি যাওয়ার ঠিক জন্য আছে, না আমি এটি বলতে বাংলাদেশ চাইছি না। জাতীয়তাবাদী আপনাদের দলের আপনাদের সামনে কাউন্সিলটি খুব নিয়মতান্ত্রিকভাবে কমিটিগুলো, সামনে কাউন্সিলটি খুব শীঘ্রই হবে, তাই তো? কমিটিগুলো, হ্যাঁ, নিয়মতান্ত্রিকভাবে কমিটি হয়নি, সেজন্য আমাদের আসলে ছাত্র দলের শীর্ষ নেতাদের স্বাভাবিক বয়সের থেকে একটু বেশি বয়স হয়েছে, এটি সত্য। তবে এখন যেহেতু একটি স্বাভাবিক সময়, ইনশাল্লাহ এই বয়সটি কমে আসবে, এবং মোটামুটি নিয়মিত শিক্ষার্থীরাই সংগঠনে হয়তো দায়িত্ব নেবে ইনশাল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। জনাব সার্জিস আলম, আপনি কিছু একটা বলতে চাইছিলেন, আপনি কি সংক্ষেপে একটু বলবেন যে মানে আপনি কি বলতে চাইছিলেন? তাহলে আমি আপনার প্রশ্নটি না, এটা নাসির ভাই বলে দিয়েছে অলরেডি। আমাদের এনসিপি আপনাদের ছাত্র ছাত্র সংগঠন সংগঠনের কথা। জাতীয় ছাত্র শক্তির জি জি কেন্দ্রীয় কমিটির যারা 2জন রয়েছেন, দায়িত্ব পালন করছেন সভাপতি, সাধারণ সম্পাদক হিসেবে। তারা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স এর রানিং স্টুডেন্ট। ওকে। জনাব সার্জিস আলম, আমি 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 জনাব সার্জিস আমাকে আলম, শোনাতে চাই, আমি একটু অ্যাড করতে চাই, শুধু এই কথার বাইরে। জি বলেন। মানে খুব জরুরি কি আপনার কানেকশনটা, আপনার ভিডিওটা চলে গেছে, আপনি ভিডিওটা আসা পর্যন্ত অপেক্ষা করবেন, ততক্ষণ আমি জনাব সার্জিস আলমের সাথে একটু কথা বলি। তো জনাব সার্জিস আলম, আপনি কি করেন? মানে যদি আমি পেশাগতভাবে জানতে চাই যে মানে আপনি আচ্ছা, জীবিকার জন্য আপনি কি না, করেন? জি জি, আমার আসলে নির্বাচনের পর থেকে এটা আমার নিজেরই একটা চিন্তার গুরুত্বপূর্ণ জায়গা ছিল। পরবর্তীতে আমি কয়েকটা জায়গাকে নিয়েছি এবং ছোট ছোট ভাবে একদম রুটিন বেসিসে এই প্রত্যেকটা জায়গায় একটু মেনটেন করার চেষ্টা করছি। প্রথমত, আমি নির্বাচনের পরপরই আমি আসলে আমার সকল সোশ্যাল মিডিয়া যেগুলো আছে, আমি প্রত্যেকটা জায়গায় মনিটাইজেশন অন করেছি। এখান থেকে আমি একটা ভালো হচ্ছে, কি বলবো, আহ অর্থ আসে এক। দ্বিতীয়ত হচ্ছে, আমি প্রত্যেক মাসে 10টা একদম নিয়ম করে টকশোতে যাই। সেটার জন্য একটা ভালো অনারিয়াম পাই, যেমন আজকে আপনার এটার জন্য তো আমি একটা অনারিয়াম পেয়েছি। শিওর শিওর। এরপরে আমি আমার হচ্ছে আরেকটা কাজ করেছি, যেটা আমাদের হচ্ছে, আমার বাসা একদমই গ্রামে। তো আমাদের
একটু জমি জায়গা আছে। তো সেই জায়গাটাতে আমি, আমার আব্বু, আমার চাচ্চু মিলে আমরা হচ্ছে একটা এগ্রো ফার্ম করতেছি। তো ওইটা থেকে এখনো প্রতি মাসে হচ্ছে আমাদের অলরেডি ছোট পরিসরে আসতেছে, বাট আসতেছে আমাদের একটু আর কি রেভিনিউ। তো এরকম করে ছোট ছোট একটু মানে ইনকাম সোর্স ক্রিয়েট করার চেষ্টা করতেছি এবং এটাকে আরেকটু বাড়ানোর চেষ্টা করতেছি, যেন নিজেও একটা সচ্ছল এবং ট্রান্সপারেন্ট একটা উপার্জনের মধ্য দিয়ে যেতে পারি। ফ্যামিলিকেও সাপোর্ট দেওয়াটা জরুরি এখন, কারণ আসলে এতদিন হয়তো আমি কোনো একটা যদি চাকরির পড়াশোনায় থাকতাম, হয়তো গভর্নমেন্ট কোনো একটা ভালো জবে থাকতাম, ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া যেত। কিন্তু মাঝখান দিয়ে যেটা হয়েছিল যে এত কেন্দ্রিক, এত ব্যস্ততার মাঝে আমার যে ফ্যামিলির প্রতি একটা রেসপন্সিবিলিটি আছে ওইটা মাথায় নেওয়ার সুযোগ হয় নাই। So, সামগ্রিকভাবে চেষ্টাটা করছি। আর আরেকটা জিনিস, আমি যদি মাঝখানে একটু আপনাকে থামাতে, আপনি বলতেছেন যে সোশ্যাল মিডিয়া থেকে আপনি এগুলি মনিটাইজ করতেছেন, যে আপনার যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি যেগুলো আছে, টুইটারের হ্যান্ডেল থেকে শুরু করে ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে যে মানে যেগুলি প্রত্যেকটাই আপনি আসলে ফেসবুক, ইউটিউব প্রত্যেকটাই আপনি মনিটাইজেশন করতেছেন, টক শো থেকেও টাকা আর কথা আপনি চিন্তা করছেন বা পেয়েছেন আপনি বলছেন। তো আপনি এগ্রো ফার্ম থেকেও কিছু টাকা আপনি পাবেন এরকম আপনি আশা করছেন। তো আপনি কি আপনার কেরিয়ার হিসাবে, যেটাকে আমরা কেরিয়ার বলি, বা মানে কিভাবে আয় করবেন, কিভাবে কি করবেন, সেটা কি কোনো কিছু ঠিক করেছেন যে আপনি চাকরি করবেন কিনা? যেটা আপনি বলছিলেন যে আপনি কি কোনো চাকরি চাচ্ছেন, চাকরি করবেন, বা আপনার কোনো চাকরি? আমি আসলে নির্বাচনের পরে আরেকটা কাজ শুরু করেছি। এটা আসলে আমি এমনি বলতে চাই নাই, কিন্তু হচ্ছে আমি, যেহেতু আপনি বললেন, আমি আইন পড়াশোনা শুরু করেছি। আমার কাছে মনে হয় যে ওই জায়গাটাতে আমি ভালো করতে পারবো আইন পেশায়, এবং ওইটা আমি মনে করি উপার্জনের জন্য একটা ভালো জায়গা। আমার মনে হয় যে ভালো সিদ্ধান্ত হয়েছে, কাজে লাগবে। হ্যাঁ, ভালো সিদ্ধান্ত হয়েছে সেইটি। আচ্ছা, এমনিতে আপনারা দল থেকে কোনো টাকা নেন না, না? যেমন মনে করেন যে দলের জন্য যেহেতু আপনারা এতটা সময় দিচ্ছেন, এত জায়গায় সফর করতেছেন, দল থেকে আপনারা কোনো টাকা নেন না? না না, এরকম না। আসলে আসলে সত্যি কথা বলতে কি, এখন এনসিপির এই স্টার্টিং টাইমটাতে এমন একটা টাইম, ধরেন আমি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, আমি ধরেন 4টা জেলা সফর করলাম। আমার একটা গাড়ি যদি আমি ভাড়া নিয়েও যাই, এবং ওইটাতে তেল খরচ থেকে শুরু করে ঘুরে আসতে ধরেন আমার 30,000 টাকা খরচ হলো, দেখা গেল যে ওইখানে আমারই 5-10 হাজার টাকা অ্যাড করতে হয় আমার জায়গা থেকে। মানে এইরকম করে যে যার জায়গা থেকে বরং অ্যাড করার মধ্য দিয়ে এখন যাচ্ছে। কোনো ব্যক্তিকে পার্টি দিবে ওইটুকু ফান্ড এনসিপির তো নাই, বরং এখানে আসলে আমরা ইভেন বড় কোনো প্রোগ্রাম যখনই করা হয় তখনই আমাদের খুব একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে হয় আর কি। আচ্ছা, আমি জানি না, মানে ওই প্রশ্নটা কে করি, যে আপনি খুব আলোচিত হয়েছিলেন যে আপনি 150 গাড়ি নিয়ে একটি শোডাউন করেছিলেন, এবং সেই ক্ষেত্রে কি এই টাকাগুলি কি অন্য মানুষ দিয়েছে, মানে অন্য মানুষ দিয়েছিল, আপনার পকেট থেকে দিতে হয়েছিল? মানে আপনি তো তারপর আপনি ইলেকশন করেছেন, তাহলে আপনার তো অনেকগুলি টাকা আসলে ব্যয় হয়েছে। মানে এইটা দিয়ে কি আপনি লোনের মধ্যে আছেন? কারণ আপনাকে অনেক ধরনের শোডাউন শো অফ করতে হয়েছে সেই সময়, আপনি যেহেতু, তো সেটার মধ্যে কি আপনি লোনে আছেন, জমি বিক্রি করেছেন, কি মানে কি করেছেন আসলে? মানে এটা আসলে ভাই, আমি যখন হচ্ছে তখন বাসায় যাই, এটা আমার কাছে এখন মনে হয় আর কি, আমি যদি এই অভিজ্ঞতাগুলোর মধ্যে দিয়ে আগে যেতাম তাহলে হয়তো আমার প্রসেস ওটা হতো না, অন্য একটা হতো। কিন্তু ওইখানে আমাদের ওই দিন আসলে একটা ইফতার পার্টি ছিল, এবং আমার পার্টি তৈরি হওয়ার পরে, অভ্যুত্থানের পরে আমি প্রথম তখন বাড়িতে গিয়েছিলাম, আমার গ্রামের বাড়িতে। তো পুরো রংপুর বিভাগের যারা এনসিপি শুভাকাঙ্ক্ষী ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছিল, আমার 5 উপজেলার, এমনকি সবাই তো এটা ভেবে নিয়েছিল পার্টি হয়েছে আমি নির্বাচন করব। সো আমার আসনের অনেক শুভাকাঙ্ক্ষী মিলে প্রায় 100টার মতো গাড়ি ছিল, যেগুলোকে মিডিয়া বিভিন্ন ভাবে বাড়িয়েছে। যাই হোক, তো নর্মালি হচ্ছে ওইখানে 100টা গাড়ির মধ্যে আমার ভাড়া দিতে হয়েছিল 20টা গাড়ির মতো, যেগুলো হচ্ছে আমরা ঠিক করেছিলাম। বাকিগুলো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তারপরে বিভিন্ন রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী বা যারা আমাদের এনসিপি নেতাকর্মী আছে, তারা তাদের মতো করে ম্যানেজ করে নিয়ে এসেছিল। প্রত্যেকটা মাইক্রো, মানে ওটাতে একটা জেলার, আমার পঞ্চগড় জেলার এক প্রান্তে এসেছিল, আমার উপজেলা পর্যন্ত গিয়েছিলাম। তো একটা মাইক্রো ভাড়া ছিল 5,000 করে। তো এটা আমি আমার ফেসবুক পোস্টে বলেছিলাম, আমার মাইক্রো ভাড়া দিতে হয়েছিল 1 লাখের মতো, আর ইফতারটাতে আমাদের খরচ হয়েছিল প্রায় 1 লাখের মতো।
গ্রামের ইফতার এরকম। না তো এইটা এই আপনি 2 লাখ টাকা এইটা আপনি একদম total- বলছিলেন, হ্যাঁ, আমি একটু এইটা বলি। জি এইটা আপনি জি। বলছিলেন যে আপনি একটু যদি দ্রুত শেষ করেন, কারণ হ্যাঁ, অনেকগুলো আমি শেষ প্রশ্ন। করি। জি তো ওইটা আসলে ছিল টোটালি ওই খরচটা পারিবারিক ভাবে। আর আপনি নির্বাচনের যেটা বললেন, হুম নির্বাচনে আসলে সত্যি কথা বলতে আমার নির্বাচন হলো 12 ফেব্রুয়ারি। 1 থেকে 4 ফেব্রুয়ারি আমি আমার ইউনিয়ন এবং ওয়ার্ডের যারা নেতাকর্মী ছিল তাদের একটা ওই চা খরচ হয়, তারা ওই নাসির ভাই বলতে পারবো, আপনিও দেখেছেন হুম যে তারা একটা ওই ছোট করে প্রত্যেক ইউনিয়নে একটা অফিস হুম বানায়, হুম কাপড় দিয়ে ওইখানে হুম চা খায়, ওই হুম চায়ের বিল হয়। হুম তো আমি এটা দিতে পারি নাই দেখে আমার প্রচারণায় একটা, আমি ওই টাইমে বিশাল একটা ঘাটতির মধ্যে দিয়ে গিয়েছিলাম, মানে প্রচারণাটা পিছায় গেছিল। তো পরবর্তীতে আমি কিছু পারিবারিক ভাবে ম্যানেজ করি, কিছু কিছু শুভাকাঙ্ক্ষীকে আমি মেসেজ দেই যে আমার তো 5 বছর একটা নির্বাচন, আমাকে এখানে একটু হেল্প করলে ভালো হতো, এরকমের মধ্য দিয়ে গিয়েছি। এবং আমার কাছে মনে হয় আমার অপোজিশনের প্রার্থী যত খরচ করেছে আমি তার 5 ভাগের 1 ভাগও করতে পারি নাই।